আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ দেশান্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে কিছু বিশ্লেষণ আপনাদের সামনে করব। প্রথমে কথা বলবো খালেদা জিয়াকে নিয়ে, যার অবস্থা কিছুটা শারীরিক উন্নতি হয়েছেন। তিনি আগামী মাসের 12 কি 13 তারিখে সৌদি আরবে উমরা করতে যাবেন। তারপরে তিনি উমরা শেষ করে যুক্তরাজ্যে যাবেন তার শারীরিক চিকিৎসার জন্য। সেখান থেকে হয়তো বা আরো কিছু চিকিৎসার জন্য, হয়তো উন্নত আরেকটু চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। তার জন্য অলরেডি তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং তিনি এখন বর্তমানে বাংলাদেশে এভার কেয়ার হসপিটাল, যে হসপিটাল আছে সেখানে তার শারীরিক চেক আপ করান। বাট সেখানে কিন্তু তিনি একদম সম্পূর্ণ সুস্থ এরকম কোনো কথা বলা হয়নি। বলা হয়েছে যে উনি কিডনি, লিভার, ডায়াবেটিস এরকম অনেক রকম সমস্যা ভুগতেছেন, বাট বর্তমানে কিছুটা উন্নতির দিকে। সো সেক্ষেত্রে হয়তো বা তিনি এই সফরটা করতে পারেন এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রে, লন্ডনে এবং যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে তিনি যাবেন। সেখানে তিনি ট্রিটমেন্ট করাবেন, হয়তো আনুষঙ্গিক আরো অন্য কাজ থাকতে পারে, সেগুলো শেষ করবেন, তারপরে হয়তো বাংলাদেশে আবার ফেরত আসবেন। আরেকটা কথা বলবো, সেটা হলো ইসকনকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে গত কিছুদিন আগে যখন ইসকনের যে প্রধান ছিলেন, বাট তিনি কিন্তু বহিষ্কৃত, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেক্ষিতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে, চট্টগ্রামে। তো সেটা নিয়ে হয়তো বা অন্য একটা পরিকল্পনা ছিল ভারতের পক্ষ থেকে বা বিজেপি সরকারের পক্ষ থেকে, বাট সেটা কিন্তু তারা করতে পারেনি, বা বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু সেটা বুঝতে পেরে একদম মানে কোনো রকম কোনো সহিংসতার দিকে তারা যায়নি। এটার জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি। বর্তমানে আমরা সবাই, এবং আমি অনেককে দেখেছি যে টেলিভিশনে বা ফেসবুক, ইউটিউবে অনেকে বলছেন যে যে পরিকল্পনা ভারতের ছিল সেটা কিন্তু তারা ব্যর্থ হয়েছেন সম্পূর্ণভাবে। তো সামনে আমরা অপেক্ষা করতে হবে যে আমরা সুস্থ একটা বিচারের জন্য, যে এই যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে আইনের মুখোমুখি করার জন্য, সে দাবি আমাদের জোরালোভাবে থাকবে। এটা আরো আগে একবার বলেছিলাম। আরেকটা কথা বলবো, যে এখন যে অবস্থা চলতেছে বাংলাদেশে, সেটার জন্য বাংলাদেশে কিন্তু এখন ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বর্তমানে। গতকালকে একদিনে 11 জনের মৃত্যু হয়েছেন, যেটা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। বাট এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশের অবস্থা, বিশেষ করে শহরের অবস্থা ভয়াবহ দিকে চলে যাবে। সো এখনই সময়, যে বিশ্লেষকরা বলেছেন যে এখনই পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপের মাধ্যমে আমরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবো। এবং আরেকটা জিনিস বলবো, বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে। এই চলতি মাসে 23 দিনে 1.72 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে রেমিটেন্স এসছে, যেটা প্রতিদিন হিসাব করলে 900 কোটি টাকার মতো। আর যদি এই এই পুরো মাসে যদি এরকম রেমিটেন্স আসতে থাকে তাহলে দেখা যাবে যে পুরো মাস শেষে 2.25 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে আসবে। এই প্রবাহটা অবশ্যই একটা ইতিবাচক বার্তা আমাদেরকে দেয়। যদি এভাবে আসতে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে সামনের দিনগুলোতে যে আমাদের রেমিটেন্সের যে একটা ক্রাইসিস ছিল, রিজার্ভের যে একটা ক্রাইসিস ছিল, হয়তো বা আমরা সেটা খুব খুব শীঘ্রই আমরা সেটা কভার করে উঠতে পারবো। আরেকটা কথা বলবো, রাজনৈতিক কিছু অস্থিরতা কিন্তু আমাদের দেশের মধ্যে এখনো আছে, অর্থনৈতিক একটু অস্থিরতা আছে, এবং দেখা গেছে যে বাজারে যে অস্থিরতা আছে সেটাও আছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি খুবই একটা মানে অশান্ত পরিবেশ চলতেছে। এবং বিশেষ করে সবচেয়ে বেশি যেটা করতে চাচ্ছে সেটা হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর থেকে ভারতের যে পদক্ষেপ, এটা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই কিন্তু বুঝতে পেরেছেন। তারা চাচ্ছে না আমাদের দেশে একটা সুষ্ঠুভাবে, একটা গণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে। তো এরকম কিছু তারা চাচ্ছে না। তারা চাচ্ছে যে কোনো একটা ইস্যুতে বাংলাদেশে একটা দাঙ্গা লেগে যাক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক, রাজনৈতিক দাঙ্গা হোক, বা শিক্ষার্থীদের মধ্যে আমরা গত কিছুদিন দেখেছি যে মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ, সরওয়ার্দী কলেজ ব্যাপকভাবে মানে সংঘর্ষ হয়েছে, এবং দেখা গেছে যে অনেক ভাঙচুর তারা করেছে, এবং কলেজের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানকেও তারা অনেক ভাঙচুর হয়েছে, যেটা কিন্তু সত্যিকার অর্থে কাম্য নয়। ছাত্রদের হাতে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি, এটা কিন্তু কেউ আশা করে না, বা এটা কেউ প্রত্যাশা করে না তাদের কাছ থেকে। এবং কিছু আন্দোলনকারী লোক দেখা গেছে যে গ্রামগঞ্জ থেকে শহরে চলে এসেছেন, তারা আন্দোলন করতেছেন একটাই দাবি তাদের। তারা চাচ্ছেন যে বাংলাদেশে
যে সরকার আছেন তাদের কাছ থেকে ঋণ নিতে, বিনা সুদে বিনা জামানতে তারা 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে চাচ্ছেন, এটা তাদের দাবি। বাট এই যে অযৌক্তিক ভাবে অকারণে তারা এইভাবে আসতেছে, এইভাবে একটা মানে আন্দোলন করতেছে, তো সেক্ষেত্রে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এর ভিতরে আসল মূল লক্ষ্যটা তাদের কি, কি পরিকল্পনা তাদের আছে। তাদের হয়তো ভিন্ন কোনো পরিকল্পনা বা ইন্ধনদাতা কেউ না কেউ আছেন। তো সেই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সামনের দিনগুলোতে কিন্তু এরকম সমস্যা আরো আসবে। তো সবাই সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমাদের পাশে যারা আছে তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, হুজুগে মানে আমরা যেন কোনো কিছু না করি, কোনো আন্দোলনে না জড়াই, যেটা আমাদের দেশের জনগণের স্বার্থে, দেশের সরকারের স্বার্থে মানে স্বার্থ বিরোধী হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।